সত্যি, এই মানুষটার কোনো তুলনা হয় না। রক্তের সম্পর্ক ছাড়াও আমায় কত আপন করে নিয়েছে। আমার ভবিষ্যৎ চিন্তা করেন। ওনার মতো উদার মানুষ খুবই কমই হয় পৃথিবীতে, যারা কিনা বিনা স্বার্থে মানুষের উপকার করে। পারভিন আপার লতা আপার মাঝে বেশ মিল খুঁজে পাই আমি। দুজনেই মানুষ হিসেবে বড্ড ভালো। সৃষ্টিকর্তা এদের ভালো রাখো, সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে রাখো। এবার মনে হয় সৃষ্টিকর্তা সত্যি আমায় ভীষণ ভালোবাসে। সব হারিয়ে কত পেলাম আমি, যা হারিয়েছি তার চেয়ে দ্বিগুণ পেয়েছে। একটা কথা শুনে সর্বদা বড় হয়েছি। আমার জন্য যা অমঙ্গলের, তা আমার যতই প্রিয় হোক না কেন, হারিয়ে যাবে। আর যা আমার জন্য মঙ্গলজনক, তা যেভাবেই হোক আমি পাবো। একথার আজ প্রমাণ পেয়েছি। একসময় চেয়েছি ওই বস্তির যেন আমার সর্বস্ব হয়। টিকে থাকতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। হয়তো তার চেয়ে ভালো কিছু বিধাতা আমার কপালে লিখে রেখেছেন। তাই হলো, এমন একটা পরিবার তিনি আমায় দিলেন, যেখানে আমায় মাথায় তুলে রাখে, যেখানে আমার সম্মান আছে, কদর আছে। আর চিন্তা করতে হয় না কাল কি খাবো, কোথায় যাব। মনের আনন্দে থাকি আমি। আমার পাশে সবাই আছে। আমায় ভালোবাসার বহুত লোক আমি পেয়েছি, যারা অকারণেই আমায় ভালোবাসে। সবচেয়ে বড় কথা, একটা বোন পেয়েছি। লতা আপাকে হারিয়ে পারভিন আপাকে পেয়েছি। তবে লতা আপাকে ভুলিনি কিন্তু। আমার আজও মনে পড়ে তার কথা। মনে হলে পারভিন আপার কাছে গিয়ে বসে থাকি। তৃপ্তি পাই এতে। বিশাল এই জীবনেই কিছু মানুষের অবদান সত্যি ভোলার নয়। যেমন তটিনী, লতা আপা, চাচি, এদের আমি কখনো ভুলব না, ভুলতে চাইও না। এরা থাকুক মনের এক কোণে, দোয়া থাকবে মন ভরে। এখানে এসেছি থেকে তেমন খরচই হয় না আমার। থাকি এতিমখানায়, খাইও সেখানেই। ছেলে এখানে এসে অনেকটাই ভদ্র হয়ে গেছে। আগের মতো আর বায়না জেদ করে না আমার কথা শুনে। ওকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম এক সময়। বয়স হলেও পোড়া মুখ দিয়ে ঠিক মতো আসতো না। বলতে পারেন ব্রেন দুর্বল। এখানে এসে অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে ক্লাসের ফার্স্ট বয় আমার ছেলে। মুখস্থ বিদ্যা থেকে শুরু করে লেখাতে ভীষণ পারদর্শী। এটা হয়েছে এখানকার সবার কৃপায়। বড় যেসব মেয়েরা থাকে, ওরাই ছেলেকে এক এক সময় এক একজন পড়াতো, শেখাতো, লেখাতো, খেলার ছলে কবিতা মুখস্থ করায়, কার্ড দিয়ে গণনা শিখিয়েছে। ছেলে এখন পাকা মাথার হয়ে গেছে। এখন আর কাউকে লাগে না পড়তে। প্রতিদিন সন্ধ্যায় নিজে নিজেই হোমওয়ার্ক তৈরি করে। লেখাপড়ার প্রতি চাহিদা হয়েছে। মেয়েকে নিয়ে আমার ভাবতে হয় না। এতিমখানার মেয়েরাই রাখে ওকে। ঘুরতে নিয়ে যায়, ঘুম পাড়ায়, কাঁদলে শুধু আমায় দিয়ে দেয় খাওয়ানোর জন্য। বলতে পারেন সব দিক দিয়ে আরাম পেয়েছি আমি। ছেলে মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই। টাইম মতো গোসল, খাওয়া সবই ওরা দেখে। আসলে এই এতিমখানায় আমার মেয়ের বয়সী কোনো শিশু নেই। তাই ওকে পেয়ে সবাই ভীষণ আদর করে। আমি শান্তি মনে নিজের কাজ করি। জানি আমার বাচ্চারা ঠিক থাকবে, বরং ভালোই থাকবে। এখানকার মেয়েরা হাতের কাজ জানে। খুব সুন্দর সুন্দর ডিজাইন করে জামা তৈরি করে। ওরাই সকলে জামা বানায়। এসেছে থেকে এ অবধি আমার মেয়ের জন্য প্রায় 10 সেট জামা বানিয়ে দিয়েছে। কত ফুলের কাজ, রঙের কাজ করা জামা। কি সুন্দর দেখতে জানেন। এতিমখানার সকলে আমায় ভীষণ লাকি মনে করে। আমি আসার পর আরও নতুন ফান্ড এসেছে, নতুন বাচ্চারা এসেছে। বেশ কিছু সংস্কারের কাজও হয়েছে। আগে বাথরুমটা বেশ দূরে ছিল। ছোট ছেলে মেয়েদের যেতে অসুবিধে হতো। বড় মেয়েরাও রাত বিরেতে বের হতে ভয় পেত, কারণ বাথরুমের পেছনে বিশাল পুকুর ও বাঁশঝাড়। আমি এতিমখানার কমিটির সঙ্গে কথা বলি এই বিষয়ে। মিটিংয়ে দরখাস্ত দেই। প্রথমে তেমন পাত্তা পায় না। পারভিন আপার পরামর্শে দরখাস্ত নিয়ে মেম্বার, চেয়ারম্যান সহ আরও বড় বড় খাতে ঘুরেছি। সহজে কি যেতে পারি তাদের কাছে? পিছে ঘুরে ঘুরে কাজ করতে হয়েছে। আমি আশা ছাড়িনি। ধৈর্য ধরে থেকে ঠিক কার্য হাসিল করেছি। এতিমখানার কাজ শুরু হয়। সাইটের একটি ভাঙা দেওয়াল সহ এতিমখানার সাথে 4টি বাথরুম তৈরি হয়। এই কাজটি যে আমি করতে পারবো, তা কারো ধারণাতেই ছিল না। কেননা এই কাজের জন্য কমিটির লোকেরা ও পারভিন আপা নিজেও একসময় খাটাখাটনি করেছিল। কিন্তু কাজের কাজ হয়নি তখন। আমি পেরেছিলাম। তাই আমায় কমিটির পক্ষ থেকে পুরস্কার অবধি দেওয়া হয়েছে। যা সম্মান পেয়েছি, তা আমার আজীবন মনে থাকবে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল। এখানে এসে কিন্তু আমার ছোটবেলার টিচার হওয়ার স্বপ্নটাও পূরণ হয়েছে। ছোট বাচ্চাদের ক্লাস নেই আমি, সব সময় নয়। যখন কোনো টিচার অসুস্থ বা কোনো সমস্যায় থাকে, তখন আমি বাচ্চাদের পড়াই। এই বাচ্চারা কিন্তু আবার বস্তির বাচ্চাদের মতো নয়। এদের মাঝে খুবই ভদ্রতা আর নম্রতা আছে। অন্য সময় আমায় তন্নি মামলে ডাকলেও শিক্ষক হিসেবে যখন ক্লাসে এসেছি, তখন ম্যাম বলে ডেকেছে অন্য সবার মতো। বয়সে ছোট হলেও কোনো প্রকার দুষ্টুমি নেই ক্লাসরুমে।
পড়ার সময় শুধু পড়া, অযথা অহেতুক কোনো কথা নেই। যাকে যেটা জিজ্ঞেস করি সুন্দর করে উত্তর দেয়, না বুঝলে দাঁড়িয়ে প্রশ্ন করে। এক কথায় পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস ওরা। ওদের দেখা দেখি আমার ছেলেটাও শিখেছে, সবকিছু টাইম মতো করতে পারে। কদিন না যাওয়ার পর হঠাৎ আমাদের এক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেলেন। এক প্রকার চলার ক্ষমতা হারিয়ে ফেলল। বাচ্চাদের তখন বার্ষিক পরীক্ষার আর কদিন মাত্র বাকি। ভীষণ সমস্যার সম্মুখীন হলাম আমরা। এই অসময়ে ভালো টিচার কোথায় পাবে? যাকে তাকে এই এতিমখানার টিচার করা যেত না। এতিম বাচ্চা দেখে অনেকে অবহেলা সহ পড়ানোতে তাল দিত না ঠিক মতো। আবার অনেকে বাচ্চাদের খামোকা ধমক, মারও দিত সুযোগ পেয়ে। তাই এখনকার বেশিরভাগই শিক্ষক পরিচিত এবং দেখে শুনে আগে 1 মাস আচার ব্যবহার লক্ষ্য করে নেওয়া হতো। প্রতিটি শিক্ষক বাচ্চাদের তাদের নিজের সন্তানের মতো ট্রিট করত। ভালো একজন শিক্ষক আনা সময় সাপেক্ষ। খোঁজ নিয়ে তেমন কাউকে পায়নি। এদিকে ক্লাস বাদ গেলে বাচ্চাদের ক্ষতি। বাধ্য হয়ে আমিও নিয়মিত ওদের ক্লাস নেই পরীক্ষার আগের কদিন। যেহেতু আমার ধারণা ছিল এই বিষয়ে, যথাসাধ্য চেষ্টা করি ওদের সাহায্য করতে। পড়ানো বিষয়ে দুর্বল বাচ্চাদের প্রতি বিশেষ মনোযোগ দেই। হাতে কলমে শেখাই, ভুল হওয়া বিষয়গুলো বারবার চেষ্টা করাই। ওইবার পরীক্ষাতে এই বিষয়ে বাচ্চারা সবচেয়ে বেশি ভালো করে। এক প্রকার রেকর্ড ভাঙে। প্রতিটি বাচ্চাই এত ভালো রেজাল্ট করে যে সবাই অবাক হয়। পারভিন আপা আমায় প্রস্তাব দেন শিক্ষক পদটা নিতে। 2 ঘন্টায় দুটো ক্লাস মাত্র আমাকেই পড়িয়ে দিতে বলেন। প্রথমে আমি রাজি হইনি, কেননা ততদিনে এতিমখানার বহু দায়িত্ব আমার উপর। ভেবেছি সব একত্রে সামাল দিতে পারবো না। ক্লাসগুলো আমি ভালোভাবে নিয়েছি ঠিক আছে, তবে তো একান্তই শখ হিসেবে। প্রকৃত অর্থে যদি শিক্ষক পদে আমি যোগদান করি, কাঁধে বড় একটা দায়িত্ব পড়বে। আমি কি পারবো সব সামলাতে? এছাড়াও শিক্ষকতা একটি মহান পেশা। যোগ্যতা নিয়ে নির্বাচন হয়। সেখানে আমি খুবই কম শিক্ষিত। কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নেই আমার। আপাকে বিষয়টা বললে তিনি বলেন, যা তুমি পারবে সেটাই তোমায় দেওয়া হচ্ছে। এমন কিছুর অফার তুমি পাওনি যেটার যোগ্য তুমি নও। এছাড়াও তুমি পরীক্ষা দিয়েছ, কদিন পড়িয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছ। আমরা ভেবেই সিদ্ধান্ত নিচ্ছি, শিক্ষকতা শুধু পেশা নয়, ভালোবাসারও। যেই ভালোবাসা তুমি ওদের দিতে পারছো, সেটা আর কেউ পারবে না। ভালোবাসা দিয়ে সব সম্ভব। ওরা এতিম বাচ্চা। আমরা চাইলে কিন্তু যেমন তেমন শিক্ষক আনতেই পারি, কিন্তু আনি না কেন জানো? আমরা চাই প্রতিটি শিক্ষক ওদের কাছে শিক্ষক কম না, মা বাবা হোক, যিনি শাসন কম, ভালোবেসে শেখা। এতিমের মনে কষ্ট দিয়ে কিছু করতে চাই না আমরা। এতে পড়াশোনা না হলে না হোক, তবু ওরা ভালো থাক। আমরা সবাই তোমার পাশে আছি। যথাসাধ্য আমরা তোমায় সাহায্য করব। আপার কথায় ভরসা পেয়ে শিক্ষক পদে নিযুক্ত হই। বাংলা বিষয়ে পড়াই আমি, তাও ছোট বাচ্চাদের। মনে খুঁতখুঁত থেকে যায় তবুও ভাবি সঠিকটা শেখাতে পারছি কিনা। আপাকে বলে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হই আমি। বাংলা বিষয়েই আরও জ্ঞান অর্জন সহ আরও কিছু শিখি সেখানে। একটা সার্টিফিকেটও পাই। আমার বেতন ধরা হয়। 2 কাজের ভালো অঙ্কের টাকা আসে। এ যেমন সোনায় সোহাগা। টাকা দিয়ে আমি আমার এতিমখানার জন্য বিভিন্ন জিনিস কিনতাম। কখনো পানির ফিল্টার, কখনো একাধিক জগ গ্লাস সেট। আপা ভীষণ বকা দিত আমায়। বলতো টাকা গুছিয়ে রাখতে। আপার চাপে পড়ে টাকা গোছাতাম আমি। এভাবেই বেশ কয়েক মাস পর পার হওয়ার পর ব্যাংকে আমার বেশ কিছু টাকা হয়। আপা বলেন একটা ছোট জায়গায় ক্রয় করে রাখতে। আমি বলি, জায়গা কিনে কি হবে? আমি কি এখান থেকে যাব নাকি? আমি সারা জীবন এখানেই আপনার কাছে, বাচ্চাদের কাছেই থাকতে চাই। ওসব জায়গা বাড়ির প্রয়োজন আমার নেই। আপনারা থাকলেই আমার চলবে। আবেগী কথা বলো না তন্নি। আমাদের সবার একটা বাড়ি আছে। এতিমখানা ছাড়াও একটা ঠিকানা আছে। তোমার কি আছে? কাল যদি এতিমখানা না থাকে, কোথায় গিয়ে উঠবে? নিজের একটা ঠিকানা তৈরি করো। প্রতিটি মানুষের মাথার উপর একটা ছাদের দরকার হয়। তোমারও প্রয়োজন আছে। ছেলে মেয়ে নিয়ে সারা জীবন এখানেই থাকবে, পারবে? বুড়ো হলে কোথায় যাবে? বাচ্চারা বড় হয়ে কিছু করতে চাইলে কোথায় নিয়ে উঠবে ওদের? সুতরাং জমিটা কিনে রাখো। নিজের জন্য না হোক, বাচ্চাদের কথা ভেবে কিনে রাখো। ওদিনই জমির বায়না দিয়ে আসি আমরা। কিছু টাকা কম ছিল, আপা দিয়েছে। বলেছে ধীরে ধীরে শোধ করে দিতে। জমির বায়না দিয়ে আসার পথে আপা বলে পরের বার বাড়ির কাজে হাত দেবে, সুন্দর একটা বাড়ি করবে, আমার জন্য একটা ঘর রাখবে। মাঝে মধ্যে
দুপুনে গিয়ে সেই ঘরে বসে গল্প করব। রাতে একসঙ্গে সবাই থাকবো ওই ঘরে। আমি সায় দিই আপার কথায়। আমার এই ছোট্ট জীবন একাধারে দুঃখ যেমন শুয়েছি, সুখও পেয়েছি। সুখটা হুট করে এলো, স্থায়ী হয়েছে। ছেলে নিয়ে খুব কষ্ট করেছি একসময়। লোকের এঁটো বাসি অবধি খেয়ে দিন পার করেছি। কতজনের কটু কথা শুনেছি। যে আমি একসময় একটা কাজের জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, সেই আমি আজ কত বড় কাজে যুক্ত। পেটের খিদে সহ্য করে দিনের পর দিন পার করেছি। সেই আমি আজ মাসে একবার করে ফকির খাওয়ায় সম্পূর্ণ নিজ টাকায়। সঙ্গে দান সাদকা তো আছে। এমন এক বিকেলের রাস্তায় একটা ভিখারির দেখা পেলাম। একটা কাজে বাইরে গিয়েছিলাম। ফেরার পথে ভিখারিটা হঠাৎই আমার সামনে এসে দাঁড়ায়। কিছুটা ভয়ই পেয়েছি। আমার হাতে তখন খাবারের বড় একটি ব্যাগ। এতিমখানার সব বাচ্চাদের জন্য সিঙ্গারা কিনে নিয়ে যাচ্ছিলাম। বাইরে গেলেই ওদের জন্য কিছু না কিছু কিনতাম আমি। ফিরে গিয়ে সবাই মিলে ভাগ করে খেতাম। সেই ভিখারিটি টাকা চায় আমার থেকে। ব্যাগ থেকে খুচরো 50 টাকা বের করে যেই না হাতে দিই, অমনি চেহারাটা ভালোভাবেই নজরে আসে। এটা তো আমার বড় ভাই। তাকে দেখি ভাই বলে ডাকি আমি। ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে চিনতে পারে। আমি আর আগের মতো নেই। ভালো চাকরি করি, বাইরে যেতে হয়, মিটিংয়ে থাকতে হয়, সুন্দর পোশাক পরি, গুছিয়ে চলি। আগের সেই এলোমেলো তন্নি আর নেই আমি। তাই হয় চিনতে পারিনি। ভাই বলেন, এটা কি তুই, তন্নি? আমাদের তন্নি? আমি হ্যাঁ সূচক উত্তর দিতেই ভাই দেখি বিস্ময়ে আমাকে দেখছে। বলি, এই অবস্থা কেন তোমার? কি হয়েছে? রাস্তায় কেন তুমি? তিনি আক্ষেপের স্বরে বলেন, তোর ভাবি পাশের বাড়ির প্রতিবেশীর সাথে পালিয়েছে। ছেলেমেয়ে সবাই মায়ের সঙ্গে চলে গেছে। আসলে সংসার অভাবে লেগে গিয়েছিল তো। সবই দোষ আমার রে বোন। লোভে পড়ে সুখের সংসার ধ্বংস করেছি। যেখানে কাজ করতাম, মালিপক্ষের অনেক টাকা চুরি করে পালিয়েছিলাম। তোর ভাবিও সঙ্গে ছিল। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার হয়েছে তাই। পালিয়ে শহরে গিয়েছিলাম। তোর ভাবি সেখানে পরকিয়া করে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পথের ফকির বানিয়ে দিয়ে গেছে আমায়। শহর থেকে গ্রামে ফিরে এলে মালিক ধরে পুলিশে দিয়েছিল। জেল খেটে বাহির হয়েছি। ছোট ভাই আর জায়গা দিল না বাড়িতে। বের করে দিয়েছে। কাজ খুঁজেছি, পাইনি। পেটের দায়ে তাই ভিক্ষা করে খাই। দেখলে তো ভাই, কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। তোমার করুণ অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। সৎপথে চললে এমন হতো না। সৎপথে চলে জীবনে একটা সময় দুঃখ থাকলেও সুখ পাওয়া যায় এক সময়ে। শুধু ধৈর্যের দরকার। তোমায় দেখে মায়া হচ্ছে। মানুষ তো আমি। কাজ করবে? আমি একটা কাজ দিতে পারি। তবে সৎভাবে করতে হবে। যদি এদিক সেদিক কিছু দেখি, আবারও পথে নামতে হবে। ভাই একগাল হেসে বলেন, ওইসব আর হবে না বোন। বউ বাচ্চার জন্য করেছিলাম সব। দিন শেষে ওরা যখন প্রতারণা করলো, তখন বুঝলাম পৃথিবীতে সবাই টাকার পাগল। তুই কাজ দে, আমি করে খাই। বিশ্বাস রাখ। ভাইকে সঙ্গে নিয়ে এতিমখানার দিকে গেলাম। আমার বিষয়ে সবটাই বললাম। সব শুনে তিনি তো ভীষণ অবাক। এক মুদিখানার দোকানে নিয়ে গেলাম। মূলত এই দোকানে একজন কর্মচারীর প্রয়োজন ছিল। দোকানদার ভাই নিজেই বলেছিল আমায়। পরিচিত কেউ থাকলে যোগাযোগ করিয়ে দিতে বলেছিল। ওনার দোকান থেকে জিনিস কিনি প্রায় প্রায়। সেই সূত্রেই পরিচয়। ভাইকে কাজে রাখার কথা বললে রাজি হয় তিনি। বেতন অল্প হলেও থাকা খাওয়া ফ্রি। বড় ভাই কাজ পেয়ে মহাখুশি। আমায় বারবার ধন্যবাদ জানায়। আমি চলে আসি নিজ কাজে। বলে আসি, মন দিয়ে কাজ করার কথা। চাইলে আমি এই মানুষটাকে নিজের সঙ্গে রাখতে পারতাম, আলাদা ব্যবস্থা করে দিয়ে। এর মতো 10 জনকে পালার ক্ষমতা আমি তন্নে রাখি। কিন্তু রাখলাম না কেন জানেন? আমি চাই না অতীতের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখতে। অতীত যতবার আমার জীবনে এসেছে, কষ্টই পেয়েছি। বহু কষ্টে সব ভুলেছি। নতুন করে শুরু করেছি। এবার একটু ভালো থাকতে চাই। হই না তাতে একটু স্বার্থপর। ছোটই জীবনে যা পেয়েছি তা অতুলনীয়, অভাবনীয়। আমার কঠোর পরিশ্রমে সকলে সন্তুষ্ট ছিল। কমিটির মাঝে আমি ছিলাম মধ্যমণি। আমায় ছাড়া, আমার পরামর্শ ছাড়া কোনো মিটিংই করতো না তারা। এই আমি যে এতটা সম্মান পাবো, কখনো ভাবেই নেই। শিক্ষকতার মতো মর্যাদাপূর্ণ পদটি আমি পেয়েছি নিজ দক্ষতা ও সততার জোরে। বাচ্চাদের পড়াতে গিয়ে একটা বিষয় খেয়াল করি। প্রতিটি বাচ্চার মাঝে আলাদা আলাদা ইচ্ছা ও প্রতিভা লুকিয়ে আছে। কেউ তা প্রকাশ করছে, কেউ বা করে না। আসলে এতিমখানাটি খুব বেশি বড় পরিসরে না হওয়ায় পড়াশোনার পাশাপাশি আলাদা সুযোগ ছিল না।
আমি পারভিন আপার সঙ্গে এই বিষয়ে কথা বললাম। বাচ্চাদের জন্য একটা বিনোদন কেন্দ্র গড়ে তুললে কেমন হয়, যেখানে ওরা নিজেদের পছন্দসই কাজ করতে পারবে, পড়াশোনার পাশাপাশি জ্ঞান চর্চা করতে পারবে। আপা রাজি হন। আমি একদিন ক্লাস শেষে বাচ্চাদের বলি, ভবিষ্যতে তোমরা কে কি হতে চাও, মানে তোমাদের ইচ্ছে কি, কোনটা পছন্দ করো, কোন বিষয়টি ভালো লাগে। প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেয়। কেউ আর্ট করবে, কারো দৌড় খেলা পছন্দ, কেউ বা হাডুডু, কেউ বা কবিতা তৈরিতে পটো। সামান্য কিছু বাক্য নিয়ে তালে তালে সাজিয়ে সুন্দর কবিতা বানায়। আপা বললেন, একটা পরীক্ষা নাও। ওরা বাচ্চা মানুষ, একজনেরটা শুনে একজন বলে। তাই করলাম। এক শুক্রবারের পরন্ত বিকেলে বাচ্চাদের নিয়ে বসলাম। নিজের পছন্দ মতো সব করতে বললাম। দৌড়, দড়ি খেলার আয়োজন হলো। দাবা ও হাডুডু খেলার আয়োজন করলাম। সঙ্গে অঙ্ক দৌড়। বড় মেয়েদের নিয়ে বিতর্ক অনুষ্ঠানও করলাম। বিচারক হিসেবে আমরাই শিক্ষকেরা থাকলাম। উৎসাহ দিতে ছোটখাটো পুরস্কারের আয়োজন ও খাওয়া দাওয়ার আয়োজন করলাম। বাচ্চারা তো ভীষণ খুশি। এমন প্রতিযোগিতা প্রথমবার হচ্ছে এখানে। কম বেশি সবাই যোগ দিয়েছে। হাড্ডাহাড্ডির লড়াই শুরু হলো। যে যার মতো প্রতিভার প্রতিফলন করতে ব্যস্ত। আমরা সবাইকে উৎসাহ দিচ্ছি। প্রতিযোগিতা শেষ হলো। কজন বাচ্চা লম্বা দৌড়ে ভীষণ পারদর্শী। আবার কজন আর্টে এত সুন্দর আর্ট করেছে যেন মনে হয় বাস্তব কোনো ছবি দেখছি। দড়ি খেলায় কজন মেয়েকে পেলাম ভীষণ চতুর। হাডুডু ও দাবাতেও কয়েকজনকে পেলাম। পুরস্কার দেওয়া শেষ হলে আপার সঙ্গে কথা বলি আমি। ছোট্ট ছোট্ট গ্রুপ আকারে বাচ্চাদের ভাগ করি, কিন্তু প্রতিটি গ্রুপের জন্য ট্রেনার প্রয়োজন, যারা ওদের প্রতিভাকে আরো উন্নত করতে সাহায্য করবে। আপা বলেন, এ বিষয়ে কমিটি কোনো হেল্প করবে না, যা করার নিজেদেরকেই করতে হবে। প্রশিক্ষণের জন্য মানুষ আনতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আবার আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। শুধু আমাদের মুখের কথার উপর ভরসা করে কমিটি থেকে টাকা দেবে না। সুতরাং ছেড়ে দাও এসব। যেমন চলছে তেমনই থাক। সপ্তাহে একদিন আমরা ওদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। তাহলেই হবে। ওরা এতিম দেখে কি সুযোগ পাবে না আপা? ওদের কি কোনো স্বপ্ন থাকতে নেই? আমিও এতিম ছিলাম। স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা আমি বুঝি। আমাদের উচিত ওদের প্রতিভাকে সামনে এগিয়ে নিয়ে সাহায্য করা। দেশ এখন কত উন্নত। বাচ্চারা নিজেদের প্রতিভা দিয়ে ন্যাশনাল পর্যায়ে যাচ্ছে। দেশে বিদেশে নাম করাচ্ছে। সেখানে ওরা কেন পিছিয়ে থাকবে? শুধু এতিমখানায় কেন বন্দি থাকবে ওদের প্রতিভা? ওরাও এগিয়ে যাক নিজের ছন্দে। দেশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে বলো, আমরা পারি। ওদেরকে জিততে হবে এমনটা না, অভিজ্ঞতা অর্জন হবে। একসময় ওরাও জিতবে, আমাদের মাথা উঁচু করবে। এটা আমার বিশ্বাস। চেষ্টা করলেও কোনো কাজই অসম্ভব নয়। যদি বলেন টাকা দরকার, টাকার প্রয়োজন জানি। দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে হয় না। কিছু পেতে হলে অবশ্যই খরচ করতে হবে। আমরা সৎ পথেই খরচ করব। সফলতা সৃষ্টিকর্তা এনে দেবেন, ভরসা রাখুন। কারো কোনো খরচ করতে হবে না। এক্ষেত্রে সবটা খরচ আমি করব আপা, যেহেতু উদ্যোগটা আমিই নিচ্ছি। আপনি শুধু পাশে থাকুন। এছাড়া যা হবে এতিমখানার ভেতরেই হবে। বাহিরে তো কোনো বাচ্চাকে নেওয়া হচ্ছে না। আপা বলেন, তুমি মেয়ে বড্ড জেদি। তোমার সঙ্গে কথায় যুক্তিতে পারা যাবে না। যা করবে করো, টাকা আমিও দেব। দুজনে মিলে করি কম বেশি দিয়ে। আপার সম্মতি পেয়ে আমি লেগে যাই কাজে। বিভিন্ন একাডেমি ও প্রশিক্ষণ সেন্টার ঘুরে ঘুরে দক্ষ মানুষ খুঁজি বাচ্চাদের প্রশিক্ষণের জন্য। পেয়েও যায় তেমন। তবে বিপুল পরিমাণে টাকার দাবি করেন। উপায় নেই, রাজি হই তাতে। ঘন্টা করে প্রশিক্ষণ দেবে তারা গ্রুপে বিভক্ত বাচ্চাদের। সেখানে সব ঠিক করে আবার আসি এতিমখানায়। শিডিউল করতে হবে, সময় বের করতে হবে। অন্য সব টিচারদের নিয়ে মিটিং করে সপ্তাহে 3 দিন 3 ভাগে সময় নির্ধারণ করে তাদের জানাই। প্রচুর মাথা ঘামাতে হয় আমার এখানে। টাকাও ঢেলেছি। সবটাই করলাম বাচ্চাদের জন্য। আমি চাই না এতিম বলে ওরা পিছিয়ে থাক। প্রশিক্ষণ পেয়ে প্রতিটি বাচ্চাই আরো দক্ষ হয়ে উঠবে। ভবিষ্যতে কিছু করতে পারবে। আমার এই পরিকল্পনা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হতে লাগে, ধীরে ধীরে ওরা যেন হিরেতে পরিণত হয়। নিজ নিজ প্রতিভার ওপর জ্ঞান চর্চা শুরু করে আরো অভিজ্ঞ হয়ে ওঠে। মাত্র 3 মাসে এক একজন এক এক বিষয়ে পারদর্শী হয়ে ওঠে যেন। দূর দূরান্তের ছোটখাটো প্রতিযোগিতাগুলোকে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে প্রাইজ আনে। কিন্তু বিপত্তি বাধে বড় কোথাও অংশগ্রহণ নিয়ে। আমাদের অফিসিয়াল কোনো কাগজপত্র নেই। শুধু এতিমখানার পরিচয় হচ্ছে না। বাধ্য হয়ে এবার আমি বিষয়টি কমিটিতে পেশ করি। তারা আমাদের পাশে দাঁড়ায়।
অফিসিয়াল কাগজ তৈরি করে বিভিন্ন ব্যক্তিবর্গের সিগনেচার দিয়ে একটা ডকুমেন্ট আকারে আমাদের দেয়। ওদের প্রধানী হই আমি। আমার আন্ডার থেকে বাচ্চারা গিয়ে একটা গ্রুপের নাম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং সাফল্যের সঙ্গে জয়লাভও করেছে। বেশ কজন বাচ্চা আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়। কাজ বাড়ে তখন। এতিমখানায় খুব কম সময় দিতে পারি। ওদের সঙ্গে থাকতে হয়, বহুদূর জার্নি করতে হয়। কমিটির প্রতিটি সদস্য তখন আমাদের বিষয়ে অবগত। তাদের ধারণার বাইরে গিয়ে এই অসাধ্যকে সাধন করেছিলাম আমরা। এই ছোট্ট এতিমখানা যে এতদূর যেতে পারে তা তারা ভাবতে পারেনি। এবার তারাও আমার পাশে দাঁড়ায়, আমায় সর্বোচ্চ সহযোগিতা করে, ছুটি মঞ্জুর করে। আমিও একটি ম্যাম প্রচণ্ড লড়াই করি। আমাদের বাচ্চাদের পুরো দুনিয়ার বুকে পরিচয় করিয়ে দিতে চাই। সফল হই। ওই দিন ছিল সবচেয়ে খুশির দিন, যখন বাচ্চারা বিজয়ী হয়ে আমাকে ট্রফি এনে দেখায়। ওদের লিডার হিসেবে আমায় পরিচয় দেওয়া হয়। শত শত মানুষের মাঝে আমায় সম্মাননা দেওয়া হয়। সেদিন খুশিতে কেঁদেছি আমি। আকাশ পানে তাকিয়ে সৃষ্টিকর্তাকে অজস্র ধন্যবাদ দিয়েছি। আমি পেরেছি নিজের পরিচয় তৈরি করতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে। আজ আমায় সারা বিশ্ব চিনছে। এরপর থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন মোড়। আমাদের এতিমখানার লোকের চোখে অতুলনীয় হয়ে ধরা দিল। বিভিন্ন বড় বড় টিমের লিডার হওয়ার অফার এলো। কেননা আমি দায়িত্বের সঙ্গে কাজ করেছিলাম নিজ বুদ্ধি ও সৎ চিন্তাধারা। দুটো অফার লুফিয়ে নিলাম। আমাদের এতিমখানায় প্রচণ্ড ফান্ড, ইনভেস্টর আসতে লাগে। বেশ কটি বাচ্চা নিজেদের প্রতিভার দৌলতে দেশের বাইরে অব্দি পা রাখতে সক্ষম হয়। ওদের পরিচয় ছিল আমাদের এতিমখানাও আমি। কতটা গর্বের বিষয় ভাবুন। 3.5 বছরের ব্যবধানে এতিমখানা পৌঁছে যায় বহুদূরে। আমার নামডাক হয়। কমিটিতে আমায় নিয়ে ধন্য ধন্য করে সবাই। আমার কাজ দেখে আমার স্থান হয় কমিটির একটি বড় পদে। অর্থবিত্তে আর কোনো অভাব থাকে না আমার। পারভিন আপা জেকে বসে এবার, বাড়ি করো, টাকা পয়সা তো অনেক হলো, এবার একটা সুন্দর বাড়ি করো। আমিও রাজি হই। সত্যি, আমার একটা বাড়ি দরকার। সব কাজ এতিমখানায় বসে করা যায় না, কারণ আমি এখন বাইরের কাজও করি। খুবই সাদামাটা করে থাকার মতো একটা বাড়ি করতে চেয়েছিলাম। আপা বলেন, বাড়ি জীবনে একবারই করবে, ভালো করেই করো। এমন ব্যবস্থা করো যাতে বুড়োকালে অসুস্থ হয়ে শুয়ে বসে থেকে খেতে পারো। 3 তলা ফাউন্ডেশন দিয়ে করো। একতলায় তুমি থাকলে দোতলা ভাড়া দিয়ে রাখবে। ছেলে মেয়ে নিয়ে চলে যাবে তোমার। আমি এতেও সম্মতি দেই। কেন যেন আপার কথা ফেলতে পারলাম না আমি। বাড়ির কাজ যেদিন শুরু হয়, আপাকে নিয়ে কজন গরিব মানুষ খাইয়েছি, শুভ কাজে দান করেছি, দুমুঠো গরিবের মুখে ভাত তুলে দিয়েছি। আমি যে শুধু নিজের জন্য করেছি তা কিন্তু নয়, সমানতালে এতিমখানার জন্য খেটেছি। যতই হোক, এখান থেকেই সবকিছুর সূত্রপাত। এতিমখানার দৈর্ঘ্য বেড়েছে এই কয়েক বছরে। নতুন শিক্ষার ব্যবস্থা শুরু হয়েছে। শুধু তাই নয়, এখানে এসেছি থেকে দেখেছি নিজ নিজ ধর্ম বিষয়ে সবাই ততটাও জ্ঞানী নয়। সাধারণ ধর্মজ্ঞান দেওয়া হলে চর্চার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, মানে কোনো বাধ্যবাধকতা নেই। করলে করো, না করলে নাই। যেমন নামাজের আলাদা ঘর নেই, সব ঘর তো আর পবিত্র থাকে না, যেহেতু সারাদিন চলাচল করা হয় সেসব ঘর নিয়ে। আর বাচ্চাও আছে এতিমখানায়, তাই আলাদা একটা নির্দিষ্ট নামাজ ঘর থাকলে ভালো হয়। সকলে মিলে সেই পরিকল্পনা করি। একটা বড় সুন্দর নামাজ ঘর করি। মুসলিম মেয়েদের নামাজ কোরআন শেখার জন্য 3 জন মহিলা রাখি। দিনের নির্দিষ্ট একটা সময়ে মুসলিম সব মেয়েরা সেই ঘরে পাক পবিত্র হয়ে গিয়ে কোরআন শিখত, নামাজ সহ বিভিন্ন দোয়াদুরি শিখত। সেই ঘর পরিষ্কার করার জন্য এক মহিলাও রেখেছি। আমার এই উদ্যোগ দেখে হিন্দু মেয়েদের জন্য কমিটির সকলে ছোট একটা মন্দির তৈরি করে দেওয়ার চেষ্টা করে। ওই কাজেও আমি সায় দিয়েছি। ধর্ম যার যার হোক, কারো ধর্মে জোর করার অধিকার আমার নেই। যার যার ধর্ম তাদের পালন করতে দিতে হবে। আমি শুধু পারি নিজ ধর্মের দাওয়াত দিতে। জোর করা আমাদের কাজ নয়। সৃষ্টিকর্তা জুলুম পছন্দ করেন না। তবে মন্দিরটা ভেতরে তৈরি করা যায়নি কিছু কারণে। এতিমখানা থেকে একটি দূরে একটি মন্দির ছিল পরিত্যক্ত। সম্ভবত আগুন লেগে পরিত্যক্ত ছিল। সেটির মালিক খুঁজে বের করে নতুন করে মন্দিরে কাজ করার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হন। তবে এখানে কোনো অর্থ খরচ করতে সে পারবে না। ধর্মালয় যেহেতু, তাই কমিটি থেকে ম্যানেজ করা হয়। সংস্কার কাজ করা হয় ভেতর বাইরে। পুরোহিত রাখা হয়, ঝোপঝাড় পরিষ্কার করা হয়, সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া হয়। হিন্দু মেয়েরা সেখানে গিয়ে নিজেদের ধর্ম পালন করত। দুই ধর্মের মেয়েদের মাঝে সম্পর্ক ছিল
বোনের চেয়েও বেশি। ছোট থেকে তাদের এটা শেখানো হয়েছে, সবার উপর মানুষত্ব, তাহার উপরে নাই। ধর্ম যাই হোক, আসল পরিচয় সে একজন মানুষ। সবাই মিলেমিশে থাকতো ওরা, একে অন্যের সহযোগিতা করত। এছাড়াও আমাদের এতিমখানার আশেপাশে কোনো ডাক্তার ছিল না, ওই পুরো গ্রামটার মাঝেই ছিল না। কেউ অসুস্থ হলে বাজার অথবা শহরে নিতে হতো, বেশ অসুবিধা হতো এতে। রাত বিরেতে কেউ অসুস্থ হয়ে ঝামেলা হয়ে যেত। এই তো সেই দিনের কথা। পারভিন আপার প্রচণ্ড জ্বর এসেছে। জ্বরের চোটেই খিঁচুনি উঠে গেছে এক প্রকার। ভয়ে সব কান্নাকাটি অবস্থা। আমি নিজেই ভয় পেয়ে কেঁদে ফেলেছি। অন্য সব শিক্ষকরা মিলে মাথায় পানি দিয়েছে, তেল মালিশ করেছে, তবুও কমার নাম নেই। অবস্থা বেগতিক। রাত বাজে 2টো। কি করব বুঝছিলাম না। কোনো পুরুষ মানুষ ছিল না সে সময়। বাধ্য হয়ে আমরাই বড় হাসপাতালে নেওয়ার চিন্তা করি। ওদিকে রাস্তায় গাড়িও নেই। ভাবুন কি একটা বিপদ। পরে এক চাচি গিয়ে এলাকার এক অটো ড্রাইভারকে ডেকে এনেছে। তারপর আপাকে নিয়ে হাসপাতালে গেছি আমরা। ভাগ্যিস পথেটে কিছু হয়নি। বেশি দূরে নয় হাসপাতাল। তবুও রাত হয়ে গেলে অসুবিধা, গাড়ি পাওয়া যায় না। ডাক্তার আপাকে ভর্তি করেন। জানাই আর একটু দেরি হলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। ওই দিনেই ঠিক করি একটা চিকিৎসা কেন্দ্র করব আমি। তখন তো আমি এমনিতেও কমিটির সদস্য, তাই খুব বেশি পরিশ্রম করতে হয়নি। এতিমখানার পাশেই কিছুটা জায়গা ছিল বাঁশঝাড় দেওয়া। সেই জায়গাটা কিনে বাঁশঝাড় পরিষ্কার করে একটি ওষুধের দোকান ও সাধারণ পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। একজন ভালো ডাক্তারকে আনানো হয় সেখানে। নিজ খুশিতে তিনি কাজটি করেন। অর্ধেক টাকা তিনিও, অর্ধেক টাকা আমরা দিয়ে দোকানটা দাঁড় করাই। গ্রামে যেহেতু কোনো ওষুধের দোকান ছিল না, তাই সেই দোকান চলে ভালোই। বড় একটা গ্রাম, আশপাশ থেকেও মানুষ আসে। রাস্তার পথচারীরাও প্রয়োজনে দোকানে আসে। উপচে পড়া ভিড় থাকে সব সময়। কোনো বাচ্চা অথবা শিক্ষকদের মাঝে কেউ অসুস্থ হলে সেখান থেকে ওষুধপত্র নিতাম আমরা। বেশ অভিজ্ঞ ডাক্তার ছিলেন তিনি। গ্রামবাসী ভীষণ সম্মান করত তাকে। একসময় লোকটা তার পরিবারও নিয়ে আসে এখানে। ডাক্তার লোকটা সৎ ছিল খুবই। পরবর্তীতে কবছর সময় নিয়ে আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেন তিনি। এগুলো উন্নয়নমূলক কাজ সবই করা হয়েছে এরপর ওপর মহল থেকে। আমার নিজস্ব কোনো অর্থ এখানে তেমন খরচ করতে হয়নি। আমাদের এতিমখানা ফুলে ফেঁপে উঠেছিল। লোকের নজরে ছিল। বহু ফান্ড ও ইনভেস্টর ছিল। সরকারি সহায়তাও পাওয়া শুরু করেছিলাম। তাই উন্নয়নমূলক যাই করতে চাইতাম প্রচুর সহায়তা পেতাম। আমার কাজ ছিল পরিকল্পনা দেওয়া ও তা বাস্তবায়নে সাহায্য করা। এতে উল্টো আমি সম্মানই পেয়েছি। প্রতি বছর আমাদের গ্রুপ থেকে বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করত। দেশের বাইরে পা রাখত। নতুন আরও বহু উদ্যোগ যোগ হয় সে সময়। আমাদের গ্রুপের পেছনে বহু ফান্ড অর্থ ব্যয় করতে ইচ্ছুক হয়। যেহেতু বেশ কটি বাচ্চারা বিদেশ অব্দি পাড়ি দিয়েছিল এই গ্রুপের হয়ে, তাই সকলের নজরে আসে। গ্রুপকে দেশের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করা হলে সরকার থেকে প্রচুর সহায়তা পাই আমরা। বিশেষ করে আমি, জানেন, এত পেয়েও আমার মনে কখনো অহংকার আসেনি। কমিটির বড় পদের সদস্য হয়েও এতিমখানার সকল কর্মীদের প্রতি মিশুক থেকেছি। যেখানে অন্যান্যরা আদেশ করে যেত, সেখানে আমি হাসি মুখে অনুরোধ করতাম। প্রতি সপ্তাহে একদিন করে নিজ হাতে রান্না করতাম সব বাচ্চাদের জন্য। বিকেলে ওদের নিয়ে আশেপাশে ঘুরতে যেতাম। খেলাধুলার জন্য পার্ক তৈরি করা হয়েছিল। এতিমখানার পরিধি বাড়িয়ে গড়ে উঠেছে একটা একাডেমিক ভবন, যেখানে বাচ্চারা নিজেদের প্রতিভার বিকাশ, পড়াশোনা করত। দূর দূরান্ত থেকে বাচ্চারা এসেছে এখানে। দুটো এতিমখানা যুক্ত হয়েছিল আমাদের সঙ্গে, কারণ এখানে সব সুযোগ সুবিধা ছিল। প্রশিক্ষণের জন্য নামকরা প্রশিক্ষণ ছিল আমাদের। বহু ধনী ঘরের সন্তান আমাদের এখানে এসে গ্রুপে জয়েন হতে নিতে চেয়েছিলাম, কিন্তু নিতে দেয়নি কমিটির সদস্যরা। তাদের ভাষ্যমতে ওরা এতিম বাচ্চাদের প্রতি সদয় নাও হতে পারে, মনে আঘাত দিয়ে কথা বলতে পারে, যেটা আমরা চাইনি। এখানে শুধু এতিম বাচ্চারাই থাকবে, এতিমিদের ঘর এটি। তাই আমিও আর নিতে পারিনি। ওপর পর থেকে যে কাজ নিষেধ করেছে সেটা করতে চাইনি কখনো। অবশ্যই তারা আমার থেকে ভালো বোঝে। দীর্ঘদিন তারা এই কাজে যুক্ত ছিল। দুদিন এসে আমি নিশ্চয়ই সব ভালো বুঝতে পারবো না। সুখে ভরপুর ছিল আমাদের জীবন। আমার ছেলে আলিফ গণিতে ভীষণ পটু। সংখ্যা দিয়েই খেলে দেখি। ছোট ক্লাসে হয়েও বড় ক্লাসের অঙ্ক সমাধান করে এক নিমেষে। ওর স্বপ্ন বড় হয়ে গণিত বিষয়ক শিক্ষক হবে। ছেলে আমার বোঝদার খুবই।
এই তো, এবার ওকে ছেলেদের সেকশনে পাঠিয়ে দেব। ওখান থেকে বাকি পড়াশোনা করবে। এতিমখানার রুলস ভঙ্গ করব না আমরা কিছুতেই। সে যতই আমি ওপরে পদে যাই না কেন, মেয়েটাও কিন্তু বড় হয়ে গেছে। গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে। সুন্দর করে কথা বলে। সকলের চোখের মণি। সারাদিন সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে। দৌড়ঝাঁপ করে বেড়ায়। মেয়েকে রাতেও কাছে পায় না তেমন। সবার কাছে থাকে। আমার অবশ্য ভালোই হয় এতে। অনেক দায়িত্ব আমার কাঁধে। যেমন বাহির দুদিক সামলাই আমি। রাত জেগে কাজ করতে হয় প্রায় প্রায়। কাছে বাচ্চা থাকলে তার ঘুমের ব্যাঘাত ঘটে। এর চেয়ে বরং ওদের কাছেই থাক। আমি কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে দেখে আসি। রাতে ২-৩ পাক দেই সবার ঘরে ঘরে। কারো কাঁথা টেনে নিয়ে আসা, কারো মাথা সোজা করে দেওয়া আমার নিত্যদিনের রাতের কাজ। এখানের প্রতিটি বাচ্চা আমার সন্তান। জন্ম না দিলেও ওদের আমি মানুষ করেছি। সেই সূত্রে আমি ওদের মা। আজও সকলে আমায় তন্নিমা বলেই ডাকে। জীবনে বহু কিছু অর্জন করেছি আমি। সম্মানের খাতিরে ছোট পদের কর্মীরা আমারও ম্যাডাম বলে ডাকতে চেয়েছে। আমি নিষেধ করে দিয়েছি প্রথম দিনেই। ওসব আমার পছন্দ নয়। পুরনো দিন, পুরনো মানুষ, পুরনো সম্পর্ক আমি ভুলিনি। আগের মতোই আপা বলে ডাকতে বলেছি। এদের সঙ্গে মিলেমিশেই থাকতে চাই আমি। পেশাটা বাইরে থাক, আগে এরা আমার আপনজন, আমার পরিবার। যে কোনো কাজে এখনো আমি আগে পারভিন আপার কাছে দৌড়ে যাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপার থেকে পরামর্শ নেই। আপা বলেন, তুমি নিজেই এখন পটু। আমি যা করেছি তার চেয়েও হাজার গুণ বেশি করেছো তুমি। তোমার কাজ এখন জগৎজোড়া ছড়িয়েছে। কত ওপর পদে গিয়েছো তুমি, তবুও কেন আসো আমার থেকে পরামর্শ নিতে? আমি বলি, আপনি আমার গুরু। আজীবন আমার গুরু হয়েই থাকবেন। সে আমি যতই ওপর পদে যাই না কেন। আপনার শিষ্য হয়ে থাকবো সব সময়। বড় বোন আপনি। আপনার থেকে পরামর্শ না নিলে সাহস পায় না। আমি জানি আমি ঠিক। তবুও আপনার মুখ থেকে একটা হ্যাঁ শুনলেই আমার শান্তি। মনটা নিশ্চিন্ত হয় আপা। তাই যতদিন আছেন আমাকে আপনার গাইড করতেই হবে। পুরো এতিমখানায় বলতে গেলে এখন আমার আন্ডারে চলে। পারভিন আপার শরীরে আর পারে না। শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে। একটু জোরে বা দ্রুত কথা বললেই সমস্যা হয়। সিঁড়ি ওঠানামা করতে পারে না। নিজ দায়িত্বে আপার জন্য একটা নার্স রেখেছি আমি। ২৪ ঘন্টা আপার সঙ্গে থাকে সে। খাওয়া, ঔষধ, ঘুম যাবতীয় সব করে দেয়। আপার পরটা কিন্তু আজও আছে। আমি টিকে রেখেছি বলে কয়ে। আমি আজও করে দেই ছোটখাটো সব কাজ। ঝাড়ু, মোছ, রান্নাবান্না ছাড়তে পারি না। লোকে বলে এসব কেন করি আমি? আলাদা লোক আছে এসব করার। কিন্তু আমি শুনি না। জীবনের একটা অংশ সংসারের পেছনে দিয়েছি। তাই সংসারের কাজ ছাড়তে পারি না কিছুতেই। এত উন্নতি যে শুধু আমার হয়েছে কিন্তু না। আমাদের এতিমখানার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ সফলতা পেয়েছে। সরকারি পদে নাম লিখিয়েছে। ছোটখাটো যে যে পেশায় ছিল প্রত্যেকেরই উন্নতি হয়েছে। কারো বেতন বেড়েছে, কেউ বা আলাদা সুযোগ পেয়েছে। কমিটির সদস্যরাও ভীষণ উন্নতি করেছে নিজেদের কর্মজীবনে। আমি শিক্ষকতার পেশাটা ধরে রেখেছি। তবে একটি ক্লাসই নিতে পারি। সময় কোলায় না। দিনের বেশিরভাগ সময় কাজের পেছনেই পার হয় আমার। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরি ঘামার্তক মুখ নিয়ে। আবারও কাজে লেগে পড়ি। মেয়েরা খাইয়ে দেয় কাজের ফাঁকে ফাঁকে। আমি যেমন ওদের মায়ের মতো ট্রিট করি, ওরাও আমার ওদের মেয়ে বানিয়ে নিয়েছে। কতগুলো মা পেয়েছি আমি। ভীষণ যত্ন করে আমার। শাড়ি পরলে কেউ এসে কুচি ধরে দেবে, কেউ বা চুল বেঁধে দেবে, জুতো এনে পায়ে পরিয়ে দেবে, দূরে গেলে টিফিন গুছিয়ে দেবে, রাতে বাড়ি ফিরলে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। এত অর্জন আমার, মনে তবুও দ্বিধা থাকে। আমি সত্যি এসবের যোগ্য তো? এত কিছুরও কি সত্যি পাওনাদার আমি? নিজের মনের এই খুঁতখুঁত থেকে বিভিন্ন কোর্স করেছি আমি। ইংরেজি ও বাংলা বিষয়ে কোর্স করে সার্টিফিকেট পেয়েছি। ভাষার উপর কোর্স করেছি। লোকে এবার খুব সহজেই আমার যোগ্যতার উপর আঙ্গুল তুলতে পারবে না। নানান কাজে শহরের বাইরে যেতে হয় আমার। আদব কায়দা রপ্ত করেছি। গুছিয়ে কথা বলাও শিখিয়েছি। একটা নিজস্ব গাড়ি কিনেছি। ড্রাইভার রেখেছি। এতিমখানার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। এটা সম্পূর্ণ নিজস্ব না। যে কোনো প্রয়োজনে ফোন দিলে চলে আসবে এমন ব্যবস্থা করে রেখেছি। যাতে কেউ গুরুতর অসুস্থ হলে সঙ্গে সঙ্গে বড় হাসপাতালে নিতে পারি। গ্রামের অনেক মানুষ আমাদের থেকে সাহায্য চাইতে আসে। কেউ অসুস্থ হলেই ছুটে আসে আমাদের নিকট। আমরাও সাহায্য করি। সমাজসেবামূলক অনেক কিছুই করেছি আমরা। যে আমি একসময় একজনের সহকারী হিসেবে কাজে এসেছিলাম,
সেই আমারই আজ দুজন সহকারী, যাদের আমি সম্পূর্ণ নিজ টাকায় বহন করি। ছোটখাটো এতিমখানায় দান করি। নিজে একটা ফান্ড তৈরি করেছি, যেখানে আমি সহ এতিমখানার সকলেই কম বেশি দান করেন। সেই দান আমরা ছোটখাটো এতিমখানায় দিয়ে দেই। আমাদের যথেষ্ট আছে, তাই অন্যদের সহযোগিতায় এগিয়ে যায়। ইদানিং পারভিন আপা আমার উপর খুবই অভিমান করে থাকে, তাকে তেমন সময় দিতে পারছি না বলে। আসলে একটা নতুন উদ্যোগের চিন্তা ভাবনা করছি আমি, তাই ফ্রি সময় একটু কমই হাতে। এক শুক্রবারে আপার কাছে গেলাম, পায়ের কাছে গিয়ে বসলাম। আমায় দেখে মাথা নিচু করলো সে। আমি ওকে দিয়ে দিয়ে বলি, রাগ করেছেন আপা? দুঃখ পেয়েছেন? আপা জবাব দেয় না কোনো, মুখখানা থমথমে। নিজ ব্যাগ থেকে একটা গোলাপ ফুলের মালা বাহির থেকে আপাকে পরিয়ে দিই। আপা মালা পেয়ে ভীষণ খুশি। মুগ্ধ দৃষ্টিতে তার খুশি উপভোগ করলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, গোলাপ হলো ভালোবাসার প্রতীক আমায়। আমায় আপনাকে তো ভালোবাসার কেউ নেই, তাই নিজেরাই নিজেদের ভালোবেসে গোলাপ দেয়। আপা বলেন, ভালোবাসার সুযোগ দিলে অবশ্যই পাবে তেমন মানুষ। আমি না হয় বুড়ো হয়ে গেছি, অসুস্থতার ভারে চলাফেরার দায়। তুমি কেন একলা একা তন্নি? তোমার এখন সব আছে। রূপ, সৌন্দর্য আগের থেকেও বেড়েছে বলে কমেনি। আগে চিন্তায় চিন্তায় চেহারায় লাবণ্য হারিয়ে গিয়েছিল, এখন জীবনে বহু কিছু পেয়েছ। ফিরে এসেছে সব লাবণ্য। নিজের জমি আছে, বাড়ি হচ্ছে, গাড়ি আছে, অর্থবিত্তে পরিপূর্ণ। সারা জীবন বসে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে নিয়েছ। বাচ্চারাও বড় হয়েছে, ছেলে দূরেই থাকে, পড়াশোনায় ব্যস্ত সে। মেয়ে নিজ হাতে খাওয়া শিখিয়েছে। এখন তুমি চাইলেই জীবনকে নতুন করে শুরু করতে পারো। কম তো প্রস্তাব পেলে না। কমিটির প্রধান এরশাদ রহমানের মতো মানুষ সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তোমায়। লোকটা ভালো ছিল, সৎ চরিত্রের বলেই চিনি। স্ত্রী মারা গেছেন বহু আগে। ওনার সঙ্গে তোমার সম্পর্ক হলে খুব মন্দ হতো না। তাকেও রিজেক্ট করলে। এক প্রশিক্ষণ বিয়ের প্রস্তাব দিলেন, তিনিও নামকরা ব্যক্তিবর্গ, তাকেও নিষেধ করলে। আরও কতজন তোমার পেছনে লাইন ধরে আছে তা আমি জানি। সবাই কিন্তু খারাপ না। তুমি চাইলেই যাচাই বাছাই করে জীবনে কাউকে স্থান দিতেই পারো। সারা জীবন এভাবে থাকতে পারবে? কাজ করতে করতে একসময় হাঁপিয়ে উঠবে। ইচ্ছে হবে অবসর নেওয়ার। অবসরে একজন সঙ্গীর দরকার পড়বে, যার সঙ্গে সুখ দুঃখের আলাপ করবে। ছেলে মেয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে, তুমি কাকে আঁকড়ে ধরবে? কে তোমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হবে? সারাকাল আমিও বেঁচে থাকবো না তোমায় পরামর্শ দিতে, আগলে রাখতে। দিন শেষে একজনকে প্রয়োজন তন্নি। এতকাল নিজের জন্যই কোনো সিদ্ধান্ত নাওনি তুমি তন্নি। এবার তোমার সব আছে, তাই ভেবে দেখো। বয়স কম তোমার, জীবনে বহু কিছু এখনো বাকি আছে। আপা, আপনি জানেন কিন্তু আমার অতীত সম্পর্কে। দীর্ঘদিনের সংসার ভেঙেছে আমার। প্রতারিত হয়েছি আমি নিজ ভালোবাসার মানুষটির কাছ থেকে। আমার জন্য সব এত সহজ নয়। শেষবার কি হয়েছিল শোনেননি? মিথ্যা ভালোবাসার নাম করে রাশেদ নামক অমানুষটা কি করেছিল আমার সঙ্গে। কলঙ্কের দাগ লাগিয়ে কাদা ছড়ে বস্তি ছাড়া করেছিল আমায়। সব অপমান এত সহজে কি ভুলি আপা? কাউকে কিভাবে আনবো আমার জীবনে? সবাই কিন্তু রাশেদ বা আকাশ নয়। দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, এটা ঠিক। তুমি হয়তো সেই দুজনকে পেয়েছো, দুজনই প্রতারক, স্বার্থপর ছিল। তাই বলে সেই দুজনের জন্য সবাইকে খারাপ ভাবতে পারো না। পৃথিবীতে সবাই খারাপ হয় না তন্নি। সবাই খারাপ হলে পৃথিবী টিকে থাকতো না এখনো। খারাপ যেমন আছে, ভালোও আছে। ভালোটাকে বেছে নিতে হবে তোমার। সাধারণ হয়ে এসেছিলে তুমি, অসাধারণ হয়ে ধরা দিয়েছ। তেমনি অসাধারণ কাউকে খুঁজে নাও, সুযোগ দাও নিজেকে। আটকে রেখো না আর অনুভূতিকে। অনুভূতিহীন মানুষ বাঁচতে পারে না। আপার কথার জবাব না দিয়ে বেরিয়ে এলাম আমি। জানি না এরপর কি হলো আমার। তার বলা কথাটাই বারবার ভাবতে লাগলাম, তবে কি আমার মতো বদলাচ্ছে? বিয়ে শব্দটিতে শুরু দুটো বর্ণ থাকলেও এর গভীরতা বিশাল। বিয়ে নামক বিষয়কে জড়িয়েছে বাস্তবতা, তার কাছে পানির মতো সহজ। সুখ দুঃখের এক সমাবেশ রয়েছে এখানে। আমার জীবনে এসেছিল বিয়ে নামক সমাধিটা, এসে আমায় ছন্নছাড়া করে দিয়েছে। পারবিনা পা সেদিনের পর থেকে এমন পিছে লেগেছে যে বিয়ে ছাড়া কোনো কথাই নেই তার মুখে। এতিমখানার প্রতিটি শিক্ষককে বলে দিয়েছে বোঝাতে। সকলে মিলে এবার আমায় ধরেছে, বিয়ে করো, ছেলে দেখি। আর কত কি, আমি শুধু শুনছি সবটা। এসবের প্রতি কেন যেন আগ্রহ আসে না তেমন। কাজ নিয়েই মহা ব্যস্ত আমি। এরই মাঝে বিপত্তি বাধে।
গ্রামের প্রাইমারি স্কুলের এক শিক্ষক আপার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। আপাই একমাত্র ছিলেন ওখানে আমার ওপর পদের। আর তার কথাই শুনতাম আমি, মেনে চলতাম বলে তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। এবার পেয়ে গেল আরও সুযোগ, বিয়ে আমায় করতে হবে। দিনরাত একই কথা বলে বেড়ায়। বিরক্ত হয়ে গেছি আমি। ওদের জোরাজোরিতে এক প্রকার রাজি হলাম আমি। বিয়ে ঠিক করতে বলি। আপা বাধা সাধে। আমার পছন্দ ছাড়া কিছুতেই বিয়ে দিবেন না তিনি। বিয়ে সারা জীবনের বন্ধন। একবার সংসার ভেঙেছে আমার। দ্বিতীয় সিদ্ধান্ত খুবই ভেবেচিন্তে নিতে হবে। লোকটার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন। তার বিষয়ে জানতে বলেন। একে অপরকে চিনতে বলেন। আমি আগ্রহ দেখাই না। আগের ন্যায় কাজ নিয়ে পড়ে থাকি। বাধ্য হয়ে আপাই এক শুক্রবারে সব অ্যারেঞ্জ করে। একটা কফি শপে দেখা করতে বলেন আমাদের। দুজনকে ঠিকানা দিয়ে বিকেলে যেতে বলেন দেখা করতে। একথা শুনে মনের মাঝে অস্থির লাগা শুরু হয় আমার। একা যেতে চায় না কিছুতেই। ভয় লাগে কেন যেন। আপা ভরসা দিয়ে বলেন, কিছু কিছু বিষয় একাই সামলাতে হয়। মানুষ সব সময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে না। এখন আর আগের তন্নি নও তুমি। মনকে শান্ত করে দেখা করে এসো। ছেলেটাও পরিচিত, এখানেই থাকে, ভয় নেই। তবুও কোনো সমস্যা হলে কল দিও। ভরসা পেয়ে রাজি হই আমি। ওই দিনই আমার আবার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে, যেখানে না গেলেই নয়। আপাকে জানাই বিষয়টা। তিনি বলেন সমস্যা নেই, কাজ শেষে সোজা কফি শপে চলে যাবে। ডেট পেছালে ছেলেটা আমাদের মিথ্যাবাদী মনে করতে পারে। যাও, গিয়ে দেখা করে এসো। তৈরি হয়ে বের হই আমি। কাজ শেষ করে বেলা 4:30 নাগাদ ঠিকানা মতো পৌঁছাই। কফি শপের ভেতরে ঢুকতেই দেখলাম ছেলেটা এক কোণে বসে আছে। আমাদের এতিমখানার সামনে দিয়ে যাতায়াত করতো সে, তাই চিনি। সামনে গিয়ে দাঁড়াই আমি। সম্মানসূচক উঠে দাঁড়িয়ে বসতে বলেন। বসি চুপচাপ। ছেলেটিও বসেছে। পরনে তার ব্লু রঙের পাঞ্জাবি, হাতে ঘড়ি। টিচারই লাগছে। দেখতে ভালোই। ফর্সা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি। লোকটার বয়স যে খুব কম তা কিন্তু নয়। উনিও বিবাহিত ছিলেন। সম্ভবত ওনার স্ত্রী ক্যান্সারে মারা গেছেন বছর আগে। লোকটা 2 কাপ কফি অর্ডার করেন। আমি তখনও চুপ করে বসে আছি। ভীষণ নার্ভাস লাগছে আমার। এমন পরিস্থিতিতে প্রথম আমি। কফি এলে দুজনেই হাতে নেই। উনি এক চমক দিয়ে বাইরে ওকে দেয়। আমার গাড়ি পার্ক করা ছিল বাইরে। বললেন, গাড়িটা আপনার নিজস্ব? জি। যে সুযোগ উত্তর দিলাম আমি। এরপর দুজনেই চোখ। আমি ইতস্ত বোধের চোটে খেতেও পারছি না। শুধু কাপ হাতে বসে আছি। হঠাৎ তিনি বলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? একটু ভ্যাবাচাকা খেয়ে যাই আমি। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে সরু গলায় জবাব দেই, আছে চলার মতো, খুব বেশি নেই। লোকটা আবারও প্রশ্ন করলেন, চলার মতো কত? কত লাখ? আপনি অনেক ভালো পদে আছেন আমি জানি। অনেকগুলো উন্নত কাজের সঙ্গে জড়িত আছেন। লাখ পেরিয়ে কোটিতে গিয়েছি নিশ্চয়ই আপনার টাকার পরিমাণ। আমি এভাবে কোনো জবাব দিলাম না। ভেবেছিলাম আমি চুপ থাকা দেখে লোকটা প্রসঙ্গ পাল্টাবে, লজ্জা পাবে, কিন্তু না, তা হলো না। উনি পুনরায় প্রশ্ন করে, কটা বাড়ি আছে আপনার? কত শতাংশ জমি কিনেছেন? প্রথম দেখাই কেমন প্রশ্ন। এবার আর চুপ করে থাকলাম না আমি। বললাম, আমার টাকার প্রতি দেখছি আপনার ভীষণ আগ্রহ। বিয়েটা কি আমাকেই করবেন, নাকি আমার টাকাকে? লোকটা অপ্রস্তুত হয়ে পড়েছে বোধহয়। শুকনো হেসে বলে, এসব কি বলছেন? টাকাকে কেউ বিয়ে করে? আপনায় বিয়ে করতে ইচ্ছুক আমি, তাই আপনার বিষয়ে জানতে চাই। আপনি আমার নয়, আমার টাকার বিষয়ে বেশি আগ্রহী। এজন্যই কথার সূত্রপাতই করেছেন টাকার অ্যামাউন্ট দিয়ে। কিন্তু টাকাও তো আপনারই। আপনার টাকার বিষয়ে তো জানতে চাচ্ছি। বিয়ের আগে জেনে শুনে নেওয়া ভালো। বিয়েটা আমায় করলে সর্বপ্রথম আমার বিষয়ে জিজ্ঞেস করতেন, টাকার বিষয়ে নয়। টাকা ক্ষণিকের। আমার আত্মসম্মান, মূল্যবোধ সারা জীবনের। টাকা কখনোই মানুষের পরিচয় বহন করে না। লোকটাকে দেখলাম মাথা নিচু করে আছে। আমি ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। কফির দাম দিয়ে আসছি বলে চলে আসলাম। এমন লোকের সঙ্গে আর যাই হোক, বিয়ের মতো পবিত্র সম্পর্ক গড়তে চাই না আমি। ইনি আমায় নয়, আমার প্রতিপক্ষী কি চায়। এতিমখানায় ফিরে আপাকে সবটা বললাম। তিনি রেগে একাকার। আরও 2-3টে শুনে আসা উচিত ছিল বললেন। ভাবলাম, যাক, এবার আর কেউ বিয়ে নিয়ে মাতামাতি করবে না। সেগুড়ে বালি হলো। 2 দিনের মাথায় আরেকটি বিয়ের প্রস্তাব এলো। একজনের সঙ্গে দেখা করেছি, এটা পুরো ছড়িয়ে গেছে। তাই যারা পিছে লেগেছিল, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আপার কাছে। আপা এবারেও বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিল আমায়। বলল,
একজন খারাপ হয়েছে বলে কি সবাই খারাপ হবে? ইনি তো বোঝে না, আমার জীবনে যারাই এসেছে নিজ স্বার্থ নিয়ে এসেছে। কেউ এসেছে রূপের জন্য, কেউ বা শুধুই পেতে, এখন আবার অর্থের লোভে। বিনা স্বার্থে ভালোবেসে আসেনি কেউ। ছেলেটা অবিবাহিত। যখন আমি এই বিষয়টি জানলাম, চরম প্রতিবাদ করলাম। আমি ডিভোর্সি, দু বাচ্চার মা। আমি কিভাবে অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারি? কেন করা যাবে না? এই কাজ পৃথিবীতে তুমি একমাত্র করছো না। কত লোক বিবাহিত হয়েও অবিবাহিত ছেলে মেয়েকে বিয়ে করে। বেশিরভাগ ছেলেরাই এখন এমন করে। তুমি করলে দোষ কোথায়? ছেলেটা নিজে যেচে এসেছে। তুমি তো যাওনি, তোমায় ভালো লেগেছে বলেই এসেছে। সব জেনে শুনেই প্রস্তাব দিয়েছে সে। এছাড়াও একেবারে অবিবাহিত বলা যাবে না তাকে। বিয়ে হয়েছিল, সংসার হয়নি। বউ উঠিয়ে আনার আগেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তাই রাগে আর ছেলেটা বিয়ে করেনি এ অবধি। এবার তোমায় দেখেছে, ভালো লেগেছে, তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। খারাপ কিছু নেই এখানে। পাপ করেছো না তুমি? যা বুঝলাম, আপাকে বোঝানো অসম্ভব। বিয়ের ব্যাপারে তিনি খুবই কঠোর হয়েছেন। তর্ক না করে রাজি হই। এছাড়া উপায় নেই আমার কাছে। এবারে দেখা করতে যাওয়ার সময় আপা গা ভর্তি গহনা পরিয়ে দিল। সবই তার গহনা। আমার কোনো গহনা নেই। স্বর্ণ তেমন পছন্দ নয় আমার, তাই বানায়নি। আপার ছোট্ট গলার হার, কানের দুল, হাতের আংটি, চুড়ি পরিয়ে দিয়েছে। আমি নিষেধ করেছি বহুবার, তিনি শোনেনি। বাধ্য হয়ে এসব পরেই গেলাম। এবারে একটা রেস্টুরেন্টে এসেছি। এই ছেলেকে আবার আমি চিনি না। ফোন করে কনফার্ম হয়ে এসেছি। ছেলেটা শুরু থেকে আমার হাত পা গলা কানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বিব্রত হই আমি। হালকা কেশে ধ্যান ভাঙার চেষ্টা করি। লোকটা হুড়মুড়িয়ে ওঠে। প্রথম প্রশ্ন এবার আমিই করি। নাম, পরিচয়, ঠিকানা জিজ্ঞেস করি। উনি একটা কোম্পানির ম্যানেজার পদে আছেন। কথাবার্তা শুনে ভদ্রই মনে হলো। এই ছেলেটার গায়ের রং আবার একটু চাপা, তবে আকৃতি সুন্দর, গোলগাল চেহারা। হেসে হেসে জবাব দেয়। আমার প্রশ্নের পালা শেষ হলে তিনি এক প্রশ্ন শুরু করেন। ওনার করা প্রথম প্রশ্নটা ছিল, আমার ডিভোর্স হলো কেন? প্রস্তুত ছিলাম আমি। ইভেন উনি জিজ্ঞেস না করলেও আমি জানাতাম সবটা। একজনের সঙ্গে জীবন গড়ার চিন্তা করছি। অতীতের সবটাই জানানো উচিত। না হলে ভবিষ্যতে এই অতীতকে ঘিরে অশান্তি তৈরি হবে। লুকোচুরির স্বভাব আমার নেই। যা ঘটেছে সবটাই সত্য। খুলে বলি তাকে আমার অতীত বিষয়ে। সব শুনে তিনি বলেন, আপনার কোনো দোষ নেই তাহলে। আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আমরা কথা এগোতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। সেগুলো শুনে নিন। আমি ভ্রু কুঁচকে তাকাই তার দিকে। তিনি বলেন, এক, বিয়ের পর আপনার সব কিছু আমার নামে করে দিতে হবে। ব্যাংক ব্যালেন্স থাকলে সবটাই আমার নামে করতে হবে। জমি থাকলেও সব। আসলে মেয়েদের কাছে অর্থ সম্পদ থাকলে অহংকার বেড়ে যায়। স্বামীকে স্বামী বলে মূল্যায়ন করে না। স্ত্রীদের সবসময় স্বামীর পদতলেই থাকতে হয়। এজন্য স্ত্রীর এত সম্পদ থাকা ভালো নয়। দুই, কাজকর্ম যা করেন ছেড়ে দিতে হবে। মন দিয়ে সংসার করতে হবে। বিয়ের পর আপনার একমাত্র কাজ হবে স্বামী ও শ্বশুর শাশুড়ি সেবা। তিন, যেহেতু আপনার বাচ্চা আছে তাই ওদের নিয়ে বেশি মাতামাতি করা যাবে না। মাসে একবার দেখা করতে পারবেন। আপনার কোনো সম্পদ অথবা অর্থের ওপর ওদের কোনো হক থাকবে না, কারণ ওরা অন্যের অরসজাত সন্তান, আমার নয়। আমার স্ত্রী হলে আমি কেন্দ্রিক বিষয় ছাড়া কোনো কিছু আপনার থাকবে না। বিয়ের পরে বাচ্চা নিতে হবে, না হলে পুরনো বাচ্চা ভুলতে পারবেন না। এই আমার শর্ত। মানতে রাজি আপনি? ভালোই শর্ত দিয়েছেন আপনি। এক পক্ষের শর্ত যুক্তি সাপেক্ষ হয় না ঠিক। আমারও কিছু শর্ত আছে। এবার আমারগুলো শুনুন। এক, বিয়ের পর আপনাকে আমার সব কথা শুনতে হবে। আমার কথায় চলতে হবে। আমি উঠতে বসলে উঠবেন, বসতে বললে বসবেন। এক কথায় আমার হাতের পুতুল হয়ে থাকতে হবে। আমার মন মর্জি চলতে হবে। দুই, আমি যেমন আমার সব অর্থবিত্ত আপনায় দিয়ে দেব, তেমনি আপনি আপনার সব কিছু আমায় দেবেন। জমি, বাড়ি যা লিখে আছে দেবেন। মাস শেষে স্যালারি পেয়ে টাকাটা আমার হাতে এনে দিতে হবে। আমার মন মতো খরচ করবেন। বাড়িশুদ্ধ লোককে আমার কথায় চলতে হবে, আপনি সহ আপনার মা বাবা সব্বাইকে। তিন, বাচ্চা নেব ঠিক আছে। বাচ্চার উপর শুধু আমার অধিকার থাকবে। বাচ্চা নিয়ে আপনার পরিবার কোনো জ্ঞান দিতে পারবে না। এবার বলুন, রাজি আছেন? আমার কথা শেষ হয়েছে কি হয়নি, লোকটা চেঁচিয়ে উঠেছে। উঁচু গলায় বলে, ছি, আপনি কত নীচ। এজন্য আপনার সংসার ভেঙেছে। এতক্ষণ সংসার ভাঙার যে কারণ শোনালেন, সবই মিথ্যা। দোষ আসলে আপনার। আপনার মতো মেয়ে কোনো সংসারে টিকতে পারবে না। বিয়ের আগেই এমন মন মানসিকতার পরিচয় দিচ্ছেন।
না জানি বিয়ের পর কি রূপ দেখাবেন। জি, ঠিক বলেছেন। আরো ভয়ঙ্কর রূপ দেখাবো। এটা আপনার প্রাপ্য। বিয়ের আগে একটা মেয়ের স্বাধীনতা কেড়ে নিতে চান কোন সাহসে? আমার সবকিছু নিজের নামে নেবেন আর নিজেরগুলো দেবেন না। স্বামীর ও সংসার ধর্ম পালন করা প্রত্যেকটি মেয়ের দায়িত্ব। তাই বলে সব ছেড়ে শুধু এসবই করে যাব? আমার মন নেই, ইচ্ছে অনিচ্ছে নেই। দাসী নই আমি কারো। খুব সহজে বলে দিলেন কাজ ছাড়ার কথা। এই জায়গাতে আসতে আমার কত পরিশ্রম হয়েছে জানেন? আমার ত্যাগ বিসর্জনের বদলে এই অর্জন। আমার কঠোর পরিশ্রম, অধ্যাবসায় সব ভুলে যাব আপনার মতো মানুষের জন্য। আপনার কথায় সব ছেড়ে দেব ভাবলেন কি করে? আর সন্তান কখনো নতুন পুরনো হয়? আমার জীবনের অংশ ওরা, ওদের জন্যই সব। খুব সহজে বলে দিলেন আমার কিছুর ওপর ওদের অধিকার থাকবে না। থাকবেটা কার তাহলে? আপনার। ওরা শুধু আমার সন্তান না, ওরা আমার ভবিষ্যৎ। ওদের জন্যই আমার সবকিছু। আমার সংসার ভেঙেছে ঠিক আছে, আপনিও ফ্রেশ নন। আপনার বউও ভেগেছিল, সবই জানি আমি। আসলে প্রেমিকের সঙ্গে নয়, পালিয়েছি আপনার ব্যবহারে। আপনার মতো বদ্ধ উন্মাদ মানুষের কাছ থেকে রেহাই পেতে হয়তো বেচারা পালিয়েছে। প্রেমিক থাকলে হয়তো বিয়ের আগে পালিয়ে যেত। আপনার মতো মানুষের কাছ থেকে পালিয়ে যান বাঁচিয়েছে বেচারা। লোকটা দ্বিগুণ চিৎকার করে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার মতো ডিভোর্সি দুই বাচ্চার মাকে আমি যে বিয়ের প্রস্তাব দিয়েছি এটাই অনেক। উনি অভদ্র হলেও আমি হলাম না। মান সম্মান আছে আমার। নিচু স্বরে জবাব দিলাম, আপনার মতো নিচু মনের মানুষের সঙ্গে আমি এখন যে কথা বলছি সেটা আপনার ভাগ্য। উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরলাম। ছেলেটা পেছন থেকে তেড়ে এলো আমার নিকট। হাত ধরে বলল, এত বড় স্পর্ধা আপনার? পাবলিক প্লেসে অপমান করেন? আমি পেছন ঘুরে ঠাস করে ছেলেটার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। রাগান্বিত চোখে বললাম, পরের বার মেয়ে দেখতে যাওয়ার সময় থাপ্পড়টা মনে রাখবেন। হনহনিয়ে বেরিয়ে আসি আমি। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে আসতেই দুজন পুলিশ অফিসার এগিয়ে আসে আমার নিকট। এরা আমার পরিচিত। ওনারা এগিয়ে এসে বলেন, এনি প্রবলেম ম্যাম? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। জবাব দিলাম না কোনো। গাড়িতে গিয়ে বসলাম সোজা। এই ছেলের সঙ্গে আকাশের চেহারার ভীষণ মিল আছে। স্বভাবও একই। দুটোই স্বার্থপর। আর যাই হোক, জীবনে দ্বিতীয় ভুল করব না আমি। স্বামী, সংসার করে করে সব হারিয়েছি। দিন শেষে বিতাড়িত হয়েছি। এবার আমি নিজের জন্য ভাবতে চাই। নিজের জীবন নিয়ে ভাবতে চাই। আপনারা হয়তো ভাবছেন আমার দেওয়া শর্তের কথা। এগুলো সেই ছেলেটাকে শিক্ষা দিতে বলেছি আমি। অমন নিজ মন মানসিকতা আমার নয়। এতিম আমি। বাবা মা না থাকার মর্ম বুঝি। বরাবরই চেয়েছি আমার একটা পরিবার হোক। একটা মা বাবা পাই আমি। অন্যের ছেলেকে নিজের হাতের পুতুল করার কোনো ইচ্ছে আমার নেই। চাইলে আকাশকে নিজের বশে রাখতে পারতাম আমি। একসময় আমার প্রতি পাগল ছিল সে। আমি চাই প্রতিটি মানুষের একটা নিজস্ব মূল্যবোধ থাকুক। অন্যের কথায় মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। অমর পুরুষ আমার নিজেরই পছন্দ নয়। পুরুষ মানুষ হবে আলাদা, ব্যক্তিত্ব সম্পন্ন। এসব ভাবতে ভাবতেই এতিমখানায় পৌঁছে গেলাম। আপাসহ অন্য সব টিচার আমাকে দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করা মাত্রই তারা একের পর এক প্রশ্ন করতে লাগে, ছেলে কেমন, পছন্দ হলো নাকি, কি কথা হলো, কি কাজ করে, আরো কত কি। আমি জবাব না দিয়ে ঘরের মাঝে প্রবেশ করলাম। পারভিন আপাও এলো, সঙ্গে বাকিরাও। ঘরে ঢুকে ঢকঢক করে এক গ্লাস পানি খেলাম। আমার এমন ব্যবহারে এবার সবার টনক নড়েছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। পারভিন আপা এগিয়ে এসে বলেন, ভেবো না তন্নি, এটা পছন্দ না হলে সমস্যা কি? আরও ছেলে আছে। প্রয়োজনে আরও দেখা করে দেব তোমার সঙ্গে। দেখবে ঠিক ভালো ছেলে পাবে তুমি। ভীষণ রাগ লাগে আমার। মেজাজ ঠিক রাখতে পারি না। অনেক ধৈর্য ধরেছি, আর পারলাম না। রক্তচক্ষুতে সামনের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলি, আমি আপনাদের কাছে বেশি হলে বলে দিন, চলে যাব আমি অনেক দূরে। কখনো বিরক্ত করব না। তবুও এই কাজে আর যেতে বলবেন না আমায়। আমার ব্যবহারে সবাই অবাক। বড় বড় চোখ করে তাকিয়ে আছে সব। জোরে জোরে শ্বাস নিতে লাগি আমি। রাগে গা যেন জ্বলছে। আপা ধীরে ধীরে এগিয়ে আসে। পাশে বসে মাথায় হাত রাখে। চুপ করে আছি আমি। সবাইকে চলে যেতে বলেন আপা। চলে গেলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলেন, কি হয়েছে তন্নি? রেগে আছো কেন বোন? কেউ কিছু বলেছে তোমায়? মন খারাপ? তার নরম স্বরে মনটা গলে যায় আমার। কান্নায় ভেঙে পড়ি আমি।
জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠি। আপা সময় দেন আমায়, নিজেকে সামলে নেওয়ার সময়। সব পরিস্থিতিতে মানুষকে প্রশ্ন করতে নেই, এতে মনটা হালকা হয় আমার। আপাকে সবটা খুলে বলি, তিনিও রেগে একাকার। ছেলেটার নামে মানহানির মামলা করতে চায়, আমি নিষেধ করি, ঝামেলার দরকার নেই। আপা বলেন, লাগবে না ভালোবাসার মানুষ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ভুলে গিয়েছিলাম এই দুনিয়া স্বার্থ ছাড়া চলে না। তোমায় আমরা সবাই ভালোবাসি, নতুন কারো দরকার নেই। তোমার কষ্টের পাল্লা নতুন করে ভারী হোক চায় না। তুমি ছেলে মেয়ে নিয়ে আমাদের সঙ্গে নিয়ে থাকবে বরং। সবাই তো স্বামী সংসার নিয়েই থাকে, আমাদের তন্নি না হয় আমাদের নিয়েই থাকুক। আপাকে জড়িয়ে ধরে প্রশান্তি অনুভব করি। এর মাঝে খবর পেলাম একটা কোম্পানি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, মূলত আমাদের এতিমখানার মেয়েদের হাতের কাজ। আমি কিছু দোকানে দেখিয়েছিলাম, তারা পছন্দ করেন ওদের কাজ, তাই ওদের হাতের তৈরি জামার ডিজাইন, ব্যাগ, থ্রি পিস তৈরি করে দিত। আমি সেগুলো দোকানে সেল করে দিয়ে টাকা ওদেরকে দিতাম। সেই টাকা দিয়ে কেউ কেউ নিজের পছন্দের জিনিস কিনত, কেউ বা গুছিয়ে রাখত। এতে করে ওরা নিজেদের এক্সট্রা চাহিদাগুলো পূরণ করত। এক কাজে থাকলে যেমন নতুন কাজের খোঁজ পাওয়া যায়, বিষয়টা হলো তাই। ধীরে ধীরে ফেব্রিক্স, সুতোর কাজ শুরু করে ওরা, নিত্য নতুন ডিজাইন করে দিত, ভালো দাম আসতো সেগুলোর। তবে এসবই ওরা করেছে অবসর সময়ে, খাওয়া, ঘুম, পড়াশোনা বাদে যেটুকু সময় পেত কাজ করত। এতে করে ওদেরও সময় কেটে যেত ভালো। এই কাজ নাকি একটা কোম্পানির চোখে পড়ে, তারা অর্ডারে জামা নিতে চায় আমাদের থেকে, সব খরচ তাদের, আমাদের শুধু ডিজাইন করে দিতে হবে। অগ্রিম অনেকগুলো টাকা সহ 5টি সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জাম দিয়ে যায় কাজ করার। আসলে আমাদের এতিমখানায় একটা মাত্র মেশিন ছিল, তাও নিজেদের কাপড় তৈরি করার জন্য শুধু। একজন কাজে বসলে অন্য সবাই দাঁড়িয়ে থাকতে হতো, এতে করে সময় অপচয় হতো বেশ। এবার একাধিক মেশিন পেয়ে সবাই যে যার খেয়াল মতো, খুশি মতো কাজের সুযোগ পায়। এতিমখানার এত উন্নতি সবারই নজর কাড়ে। একাধারে পড়াশোনার একটা ভালো কেন্দ্র যেমন হয়েছিল, তেমন প্রতিটি মেয়ের প্রায় স্বাবলম্বী হয়ে উঠেছিল। শুধু এতিমখানার উপর নির্ভর করে ছিল না কেউ, নিজ নিজ প্রচেষ্টায় নিজেকে সহ এতিমখানার উন্নতিতে সাহায্য করেছিল। নাম, ডাক, যশ, খ্যাতি সবই পেয়েছিলাম আমরা। এত সুখের মাঝেও দুঃখ হয়ে আসে একটি ঘটনা, জীবন প্রায় তছনছ হয়ে যায় আমার। চলবে গল্প বড় যা, 10ম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।